ঢাকা থেকে সাংবাদিকরা আসছে, খবর পেল। বারবার ওই 5 লাখ টাকা ওইটার জন্য করতেছে, যাতে আমি ওনাদেরকে কিছু দিই। টাকা দেওয়ার পরে ওনারা টাকা নিয়েও আমাকে বারবার কল দিচ্ছে, এই টাকা তাদের মনে হচ্ছে। আমি ফয়সাল মাহমুদ এখন থেকে চ্যানেল এসের পর্দায় থাকছি সত্যের সন্ধানী অনুসন্ধানী রিপোর্ট নিয়ে সাদা কালোতে আপনাদের সাথে। প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করব নতুন নতুন গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে আর সত্যকে তুলে ধরতে। তবে আপনাদের সঙ্গে আমার প্রতিজ্ঞা সেই পুরনো প্রতিজ্ঞা, আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদী। আপনাদেরকে নিয়ে যাব পাহাড়ি জনপদে। আচ্ছা বলুন তো, মানুষের মনুষ্যত্বের প্রকাশ কোথায়? হ্যাঁ, সাদা মণি হচ্ছে মানুষের মনুষ্যত্বের মূল প্রকাশের জায়গা। আসলে পাহাড়ি জনাঞ্চলের মানুষগুলোর মন হচ্ছে পাহাড়ের মতো বিশাল, উদার। তারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের সরলতার সুযোগ নিয়ে কিছু মানুষ তাদেরকে প্রতারিত করে। আর সেরকমই এক প্রতারণার গল্প নিয়ে আপনাদেরকে নিয়ে যাব আমরা সরাসরি খাগড়াছড়ির পাহাড়ি জনপদে। পাহাড় ঘেরা পার্বত্য জনপদের এই মানুষগুলোর মনও যেন পাহাড়ের মতো বিশাল। আমাদের আজকের সাদাকালো গাড়ি এগিয়ে যায় পার্বত্য অঞ্চলের খাগড়াছড়িতে পাহাড়ি জনপদে। সততা, ন্যায়নিষ্ঠা আর ন্যায়পরায়ণতা প্রতিটি মানুষ শিখে তার পরিবার থেকে। এ প্রেক্ষাপটে এ সময় কিছু দুষ্ট লোকের কারণে যে পেশা হয় কলঙ্কিত, আমরা হই নিন্দিত, আর আমরা সে সমস্ত অপকর্মের কারণে যারা সত্য সংবাদ আরোহণের জন্য ছুটে যাই গ্রামগঞ্জে আর জনপদের বিভিন্ন অঞ্চলে, সেই সময় আমাদের মাথা নত হয়ে যায় সেই সমস্ত অপকর্মের বর্ণনা শুনে। 10ই মার্চ 2025 ঢাকা থেকে একটি প্রাইভেট কার এসে নামে খাগড়াছড়ির মেঠো পথে। গাড়িতে স্টিকার ছিল প্রেস ও দৈনিক গণতদন্ত। গাড়ির ভেতরে আরোহী 4 জন, কুমিল্লার দেবিদ্বারের তোফায়েল আহমেদ, মেহেদি হাসান রিয়াদ, খাগড়াছড়ি মানিকছড়ির মুক্তাদির হোসেন এবং গুইমারার আল আমিন। এরা খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছিল সংবাদকর্মী এবং একটি রাজনৈতিক দলের মিডিয়া সেলের সদস্য। তারা ঢাকা থেকে এসেছে খাগড়াছড়িতে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করবার জন্য। ইউনো অফিসে তারা তাদের পরিচয় দিলে সেখানে উপস্থিত 2 জন স্থানীয় সাংবাদিকের খানিকটা সন্দেহ হয়। গল্পের শুরু এখান থেকেই। গত 10 তারিখ উপজেলার প্রোগ্রাম ছিল আন্তর্জাতিক নারী দিবস, তারপর হচ্ছে দুর্যোগ প্রমোশন দিবস, ইসলামিক ফাউন্ডেশনের একটা সেমিনার ছিল জাকাত নিয়ে। 3টা প্রোগ্রামের দাওয়াত আমরা পাই 10ই মার্চ। তো ওই প্রোগ্রামে দাওয়াত পাওয়ার কারণে আমি সহ অন্যান্য সাংবাদিকরা সেখানে ছিল উপস্থিত। আসার পরে নিচে একটা গাড়ি দেখলাম, যে একটা কার, সেই কারের মধ্যে লেখা হচ্ছে যে ফ্রেশ লেখা গণতদন্ত নামের একটা ফ্রেশ লেখা কার। উপরে গেলাম, উপরে গিয়ে এন অফিসে বসলাম। এনওয়াদের অফিসে বসার পরে সোহেল ভাই সহ আমাদের ফেসলাবের সভাপতি, উনি সহ বসলাম। এরপরে ওই যে ঢাকা থেকে সাংবাদিকরা আসছে, খবর পেলাম। ইউনুস মহোদয় বললেন যে আপনাদের আইডি কার্ড, পরিচয়পত্র দেন। ওরা কিছুই দেখাতে পারেনি। কৌশল করে আমরা একটা ছবি তুলে নিলাম ইউনুস স্যার সহ। এখন সংবাদকর্মীদের মান সম্মান, যেটা একটা পবিত্র পেশা, এটা যদি কলঙ্কিত হয়, মান সম্মান হয়, এটা তো আমাদের উপর এসে পড়বে। যে ভুয়া লোকেদের কারণে আমরাও ভুয়া হয়ে যাচ্ছি দিন দিন। এমন হচ্ছে যে আমরা এখন পরিচয় দিব আমি সাংবাদিক, এটা দিতে অনেক সময় লজ্জা হয়। কারণ আমাদের শত্রু কিন্তু সাধারণ জনগণ নয়, কোনো অফিসে কর্মকর্তা নয়, আমাদের শত্রু আমাদের সাংবাদিক। আমাদেরকে ভুয়া বলতেছে কেউ, আবার কেউ বলতেছে তারপরে কি আর নানা কথা বলে। এখন আমাদের পরিচয়টা দিব, আমাদের যে মহৎ পেশাটা, আমরা মূলত আমি কাজ করি 10 সাল থেকে, আর আমি কাজ করি আমার সাথে সাথেই 12 সাল থেকে। এখন যারা আসছে তারা দেখা যাচ্ছে যে 3 মাস হয়, 6 মাস হয়,
তারা মূলত যে নিউজের যে এভিবিশনটা আছে এটা অনেকে জানে না। এনদে কী হয়, ঈদে কী হয়, এটাতে কী হবে, এটা তারা অনেকে জানে না। কিন্তু আইসা হুটহাট করে একেবারে এমন অবস্থা করে মনে হয় যে কি অনেক আগে সে সাংবাদিক মানে ডিগ্রি নিয়ে চলে আসছে। মানে এই কারণে আমাদেরও মানসম্মানটা দিন দিন এমন হেয় প্রতিপন্ন হচ্ছে এলাকার মধ্যে, এমনকি আমাদেরকে যে কোনো রাজনৈতিক যে কোনো সময় কী করছে তারা মূল্য করতেছে না। গল্পের এই অংশে নেব ছোট্ট একটি বিরতি, তবে ফিরে আসবো খুব শীঘ্রই। তবে যতক্ষণ না আসছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে আপনাদের নিয়ে আবারও পথ চলবো সেই মেঠো পথে, নিয়ে যাব খাগড়াছড়িতে, যেখানে শোনাচ্ছিলাম প্রতারণার গল্প। 2007 সালে 4 একর 25 শতক পাহাড়ি ব্যক্তি মালিকানার সম্পত্তি 99 বছরের জন্য লিজ নেন আলমগীর এবং সেখানে সকল সরকারি নিয়ম মেনে আধুনিক বয়লার দিয়ে ইটের ভাটা শুরু করেন। 2024 সালে এসে হাইকোর্টের রিট হলে উক্ত মামলায় ইটের ভাটায় পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ইট ভাটার সকল কার্যক্রম বন্ধের নোটিশ এবং ইট ভাটাটি বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন সহ ম্যাজিস্ট্রেট। ইট ভাটার মালিক আলমগীর হোসেন মহামান্য আদালতের উক্ত আদেশ মেনে নিয়ে ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেন। উক্ত প্রতারক চক্রটি এই সুযোগে ইট ভাটা এসে আলমগীরকে না পেয়ে তার ম্যানেজার জাহাঙ্গীর হোসেনকে উল্টাপাল্টা প্রশ্ন করে ভয় ভীতি দেখান এবং ইট ভাটার মালিককে ভাটায় আসতে বাধ্য করতে থাকেন। 11ই মার্চ আচমকাই এইখানে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামেন 4 জন, আর তারা পরিচয় দেন তারা রাজনৈতিক একটি দলের মিডিয়া সেল থেকে এসছে এবং তাদের কোয়ারি হচ্ছে এই ইট ভাটা নিয়ে তারা রিপোর্ট করবে, অনুসন্ধানী রিপোর্ট, এবং তাদের কাছে তথ্য রয়েছে যে এই ইট ভাটায় রয়েছে অনৈতিকতা, রয়েছে অবৈধতা। সেদিন সেই ইট ভাটায় ছিলেন এই মাওলানা সাহেব। কি হয়েছিল আমরা একবার জানবো। যে আমার কাছে প্রথম আমি বাজারে ছিলাম, আমাকে ব্রিকফিল্ড থেকে কল দিছে, তো ওনারা তথ্য সংগ্রহ করার জন্য আসছে। আসার পরে আমার কাছে বিভিন্ন তথ্য চাইছে, একটা কাগজ দেখাইছে, লম্বা অনেক কিছু লেখা ছিল ওখানে পরে আমার কাছে যে তথ্যগুলো চাইছে আমি তথ্যগুলো সব দিচ্ছি। মালামাল ছিল, যা ছিল দেখাইছি, কার্যক্রম বন্ধ সব দেখাইলাম, সম্পদ সব কিছু বন্ধ আছে, প্রশাসনিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মহামান্য হাইকোর্টের রায়ের ভিত্তিতে। তো এখন উনি আমাদেরকে বলতে আছে যে আপনারা তো অবৈধভাবে কার্যক্রম করতে আছেন, এগুলো তো বৈধ না, তাহলে আমাদের এখানে কী করতে আমরা এটা ভেঙে দিব। বললো আমরা প্রশাসনের সাথে যোগাযোগ আছে, টিউন সাহেবের সাথে আমরা কথা বলে আসছি, এখন ওনাদেরকে যদি আমরা কল দিই এখনই আসবে, এখনই ভেঙে ফেলবে। এবং আমার ওই বারবার ওই 5 লাখ টাকা ওইটার জন্য করতেছে যাতে আমি ওনাদেরকে কিছু দিই। আমি বললাম ভাই আমি তো কিছু দিতে পারবো না, মালিক পক্ষ আছে, ওনাদের সাথে যোগাযোগ করেন। ম্যানেজার জাহাঙ্গীর যখন বুঝতে পারলেন সংবাদ সংগ্রহ নয় অর্থের প্রতি ইঙ্গিত করছে, তখন তিনি ভাটার মালিক আলমগীরের সাথে টেলিফোনে কথা বলিয়ে দেন। টাকা দেওয়ার পরে ওনারা টাকা নিয়েও আমাকে বারবার কল দিচ্ছে, এই টাকা তাদের মনে হচ্ছে না। আমাকে তাদের এখান থেকে নিতে নিতে খাগড়াছড়ি পর্যন্ত নিছি। ওইখানে যখন আমি না পারি তখন আমি কয়েকজন লোকের ডাকি এই বিষয়, পরে তারা দেখে এটি ভুয়ার কারণে দিঘিনালা খাগড়াছড়ি সদর থানায় কল দেয়, পুলিশ এসে দেখে তাদের কার্যকলাপগুলো সব ভুয়া, এই কারণে তাদেরকে পুলিশ হস্তান্তর করে। পরে তাদেরকে জনতাই পুলিশের কাছে হস্তান্তর করে। আপনার এই ইট ভাটায় মাননীয় হাইকোর্ট নিষেধাজ্ঞা কেন দিয়েছে? নিষেধাজ্ঞা দিয়েছে, আমরা একটা রিট করেছিলাম, ওই রিটটা হাইকোর্টের আইনগতভাবে এটা নিষেধাজ্ঞা দিয়েছে। এটা আমরা আসলে ইট ভাটা করি, এই কাগজপত্র যেগুলো দিয়েছে আমাদের মনে যথেষ্ট কাগজপত্র ছিল না, সেই কারণে মনে হয় মাননীয় হাইকোর্ট এটা নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা বিভিন্ন জায়গায় যেমন ইনকাম ট্যাক্স, ব্যাট ট্যাক্স যা আছে সব দিই, শুধু পরিবেশ ছাড়পত্র অফিসে আমরা কাগজপত্র জমা দিয়েছি, পরিবেশ ছাড়পত্র কাগজ আমরা পাই নাই, আবেদন করেছি। আপনারা তো হাইকোর্টের নির্দেশ পালন করছি। আচ্ছা, তারপরে যে 4 জন আচমকা এলো এবং আপনাদেরকে প্রশ্ন করলো, আপনারা একবার তাদের পরিচয় জানতে চান না? জেনেছি, বললাম তো, একবারে বলছে তারেক রহমান মিডিয়া সেল, এরপরে আর কিছু বলার নেই। শুধু দীঘিনালা নয়, এই প্রতারক চক্রটি গত কয়েক বছর ধরে খাগড়াছড়ির সদর, দীঘিনালা, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়
মিথ্যা পরিচয় দিয়ে কখনো সংবাদকর্মী, কখনো কোনো রাজনৈতিক দলের মিডিয়া সেলের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। গল্পের এই অংশে নেব ছোট্ট একটি বিরতি, তবে ফিরে আসবো খুব শীঘ্রই। তবে যতক্ষণ না আসছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে আপনাদের নিয়ে আবারও পথ চলবো সেই মেঠো পথে, নিয়ে যাব খাগড়াছড়িতে। খাগড়াছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে চ্যানেল এসের ক্যামেরার লেন্স ওপেন হলে তিনি যেন আচমকাই অস্বাভাবিক আচরণ শুরু করেন। অকপটে তার মুখ থেকে বেরিয়ে আসে সত্য ঘটনা। আমাদের কিছু কনফিউশন সৃষ্টি হয়েছে, পরে থানা নিয়ে আসি, ওনাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। পরে দেখছি ওনাদের এলোমেলো কথা, মানে আসলে সঠিকভাবে ওনারা একবার এক একটা বলে, তো যার কারণে আমাদের সঙ্গে তারপরে ডকুমেন্টস নিলাম। আর সংবাদ মাধ্যমে যারা জড়িত আছে, এমন সিনিয়র যারা আছে, তাদের সাথে আমরা কমিউনিকেট করলাম যে আসলে কতটুকু কী, এটার ভিত্তি কতটুকু কী আছে। কিন্তু আমরা ভিত্তি খুঁজতে গিয়ে তাদের বক্তব্যের সাথে আসলে প্রাসঙ্গিকতার লিঙ্ক আমরা তাৎক্ষণিকভাবে পাই না। একজন ভুক্তভোগী এসে আমাদেরকে অভিযোগ করলো, যার প্রেক্ষিতে একটা মামলা হলো। মামলাটা তদন্ত চলমান আছে, এটা আমি নিজেই আইন হিসেবে আছি এবং আমি তদন্ত করছি আর কি। তারা একটা রাজনৈতিক দল বা একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতার মিডিয়া সেলের কর্মী হিসেবে বলেছিল, এই ধরনের একটা ভিডিও ক্লিপও আমরা পেয়েছি। এই বিষয়ে তাদের সাথে আমরা সত্যতা যাচাইয়ের জন্য কথা বলছি, কিন্তু সেটা তারা বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আসলে যেটা বোঝা যাচ্ছে, সম্ভবত তারা এই ধরনের কোনো মানে ভিত্তি নেই। এই বিষয়টা নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি না। সত্য মিথ্যার ধূম্রজাল থেকে সত্যকে তুলে আনার দায়িত্ব প্রশাসনের। সেই প্রশাসনিক কর্তাপুরুষ সেই জেলার এসপি। এ বিষয়ে তিনি আমাদের ক্যামেরার সামনে কথা বলার কথা থাকলেও তার অফিসে গিয়ে জানা গেল তিনি অন্য কাজে বেরিয়ে পড়েছেন। এ বিষয়ে জানতে সাদা কালো টিমের এবারের গন্তব্য ইওনো মোহাম্মদ মামুনুর রশিদের নিকট। ভণ্ড এই চক্রটি প্রথমে ঘায়েল করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাদের সম্মান জানাই যথার্থই। তখনও তিনি জানতেন না যাদের তিনি আপ্যায়ন করেছেন তারা এক ভণ্ড প্রতারক চক্র। আমরা ইউনের সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি দেখা দিবেন বলে আশ্বস্ত করলেও সময় মতো তিনি আমাদের এড়িয়ে যান সুকৌশলেই। প্রতারক চক্রটি খাগড়াছড়িতে প্রবেশের পূর্বেই প্ল্যান করেছিল শক্ত হাতে ঢাকা থেকে টেলিফোন করে স্থানীয় একটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় একজন নেতার ইন্টারভিউ নেয়ার অ্যাপয়েন্টমেন্টও করে রেখেছিল। যদিও সেই ইন্টারভিউ আর নেওয়া হয়নি শেষ পর্যন্ত। তার আগেই ইঁদুর ধরা পড়ে যায় খাঁচার ভেতর। আমার সাথে পরিচিত হতো পূর্বে, সেজন্য আমি তাদের সাথে একটু ঘোরা, আর রোলের গাড়িটা পাইছি ফ্রি। অসত্যের সঙ্গে সত্য সবসময় প্রতিবাদী হয়। সত্যকে খুঁজে ফেরার চোখ কখনোই মেনে নিতে পারে না অসত্যের কদর্য আচরণ। সাংবাদিকতার এই মহান পেশাকে কলুষিত করায় আহত হয়েছেন খাগড়াছড়ির অনেক সাংবাদিক। শুধু আহতই নয়, ব্যথিত হয়েছেনও বটে। যেই প্রেস ক্লাব সাংবাদিকদের আশ্রয়স্থল, চলুন এবার যাওয়া যাক সেই প্রেস ক্লাবের সভাপতির মুখ থেকে আমরা শুনব সেদিনের ঘটনার বিষয়ে, যারই বাস্তব চিত্র উঠে আসে আমাদের লেন্সে এভাবে। ঢাকা থেকে তারেক জিয়া বা বিএনপির একটা মিডিয়া সেলের পরিচয় দিয়ে যে চারজন এখানে এসে একটি ব্রিকফিল্ডকে লক্ষ্য করে সেখানে তথ্য উপাত্ত সংগ্রহ করতে গিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে এবং যে পরিচয় দিয়ে ওরা ব্রিকফিল্ড মালিক এবং সরকারি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যে আচরণ করেছে, যে কথাবার্তা বলেছে, তাতে করে তারা সুনির্দিষ্টভাবে এটাই প্রতীয়মান হয় যে তারা সৎ সাংবাদিকতার পর্যায়ে তাদের দায়িত্ব ছিল না। আমি মনে করি যে এদের শাস্তি হওয়া দরকার। এদের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এই ধরনের কাজ যেন আর কোনো সংবাদপত্র সেবী যেন করার সাহস না পায়, তার একটি ব্যবস্থা হওয়া দরকার। এ বিষয়ে ক্ষোভ ঝাড়েন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সম্পাদক। আসলে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা বহুবার এইভাবে গতিয়ে তারা পার পেয়ে গেছে, ঠিক আছে। যেমন আমি শুনেছি তারা রামগড়ে গিয়েছেন, মাটিরাঙ্গে গিয়েছেন। ব্রিকফিল্ড কিন্তু খাগড়াছড়ি গত মানে এই পর্যন্ত 7 বার বন্ধ হয়েছে। চুলা কিন্তু বারবার প্রশাসন নিবাচ্ছে। তারা কিন্তু সেখানে গিয়ে রামগড়ে কাজ করেছে, তারা মাটিরাঙ্গে কাজ করেছে, চিন্তা করলো কেউ তাদেরকে ধরল না। দিঘিনালে গিয়ে দেখা গেলো যে একটা
স্লিপ অফ টাং যেটা তারা বলে যে আমরা তো এটা ভুলে ফেলছি, তারপরে ভুলে এই কথা বলবেন কেন? তারেক জিয়া বা মিডিয়া সেল তো একটা ছোটোখাটো বিষয় না। আমি আরেকজনের নাম বিক্রি করবো কেন? আমার যদি সৎ সাহস থাকে, আমার সৎ সাংবাদিক যদি থাকতো, তাহলে তো আমি ওখানে যে তারেক জিয়ার নাম বিক্রি করতাম না। আমি বিক্রি করতাম, আমি পত্রিকায় অ্যাসাইনমেন্টে আছি, আমি ব্রিকফিল্ডে রিপোর্ট করবো, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। কিন্তু এটা নাকি আমি ওখানে কেন বলবো যাবে টাকা দেন, আপনার কাগজপত্র নাই, টাকা দেন আমাকে, কেন সেখানে দেন দরকার করবো? এই সাংবাদিকতা যদি এটাই যদি সাংবাদিকতা হয়, তাহলে সাংবাদিক করার দরকার নাই তো। 4 জন তথাকথিত ভুয়া সাংবাদিক তথা নামধারী মিডিয়া সেলের সদস্যদের প্রধান টার্গেট ছিল দীঘিনালার একটি ইটের ভাটা, যে ভাটাটি আদালতের নির্দেশে বন্ধ ছিল। প্রতারক চক্রটি এই দুর্বলতার সুযোগ নিয়েই ইটের ভাটাটিকে টার্গেট করে। খাগড়াছড়িতে এই প্রতারক চক্রের প্রতারণায় ক্ষুব্ধ সকলেই, তাদেরই একজন সংবাদকর্মী আলমগীর হোসেন। এই যে অপসাংবাদিকদের, এদের কারণে এখানকার প্রকৃত সাংবাদিক সঠিক মূল্যায়ন পাচ্ছেন না। কিন্তু এটা দেখার জন্য, একটা পদক্ষেপ নেওয়ার জন্য কিছু একটা করার দরকার, কিন্তু সেটা কেউ করছেন না। প্রতারক চক্রটি যে রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছিল, সেই দলের শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্য। আমরা শুনতে পারলাম যে এই যে মাটিরাঙ্গায়, মানিকছড়িতে এবং সদরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে একদল লোক সাংবাদিকের পরিচয় দিয়ে তারা অর্থ দাবি করছে, আদায় করেছে। এবং তারা পরিচয় দিয়েছে যে তারেক রহমান তাদেরকে পাঠিয়েছে, তারেক রহমানের মিডিয়া সেলের কর্মী তারা, পাহাড়ের হালচাল জানতে তারেক রহমানের পক্ষ থেকে তারা এখানে আসছে, মিডিয়া সেলের কর্মী তারা। এটা বলে তারা দীঘিনালাতে যখন যায়, দীঘিনালাতে একজন বিএনপি পন্থী ব্যবসায়ীর কাছে যখন যায়, তখন ও তো বিএনপি করে স্বাভাবিক কারণে, এখন তার একটু মানসিক শক্তি আছে, হয়তো 5 আগস্টের আগে তার সে মানসিক শক্তি ছিল না। সে তাদেরকে চ্যালেঞ্জ করে যে আপনারা কোথা থেকে সাংবাদিক আসছেন, আমার লোকাল সাংবাদিক তো থাকবে, লোকাল সাংবাদিকদের তো আমরা চিনি, তো লোকাল সাংবাদিকরা যেহেতু নাই, আপনাদেরকে আমার সন্দেহ হইতেছে। তারপরেও তাকে এমনভাবে তারা হিপনোটাইজ করেছে, ভয়ভীতি সৃষ্টি করেছে। যেহেতু একটা ইটের ভাটার উপর হাইকোর্টের একটা রায় আছে, গভর্নমেন্টেরও খুব এটার চাপ আছে, প্রেশার আছে ইটের ভাটা বন্ধ করার জন্য। সে কেন চলছে, ইটের ভাটা তো বন্ধ, হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করছে, তারপরে আপনারা কেন চালু করছেন? তো বললো যে না, আমরা তো চালাচ্ছি না, ইটের ভাটার প্রতিষ্ঠান আছে, আগের মতো আছে, আমরা কোনো চুলায় আগুন দিচ্ছি না, ইট নির্মাণ করছি না, আমাদের কার্যক্রম বন্ধ। বললো যে না, আপনার বিরুদ্ধে এটা রিপোর্ট হবে, আপনি চালাচ্ছেন। তো সেই নিরিখে তার থেকে 50,000 টাকা, 1 লাখ টাকা দাবি করে, 50,000 টাকা তারা আদায় করে। আদায় করার পরে ওই লোক কিন্তু একটু মানসিক, যে বললাম না একটা সাহস আছে, সে এর মধ্যে ইউনুকে নক দিল এবং তাদেরকে বললো যে আপনার ইউনু সাহেবের অফিসে যেতে হবে, আপনারা যে আসলে সাংবাদিক কেন, ইউনু সাহেবের অফিসে যেতে হবে। ইউনু সাহেবের অফিসে যাওয়ার পর ইউনু সাহেব তাদেরকে জিজ্ঞেস করলো আপনার কারা কি, ইউনু সাহেবকে তারা একই কথা বলছে। এই প্রতারক চক্রটি শুধু আজ নয়, এভাবে তাদের রাজনৈতিক দলের সুনাম ক্ষুণ্ণ করে আসছিল দীর্ঘদিন ধরে। তো যেহেতু বিভিন্ন উপজেলায় তারা এই কাজ করছে, এটা এর মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে গেছে। ছড়িয়ে যাওয়ার পরে আমরা লোক লাগালাম যে কে এই মিডিয়া সেলের লোক, আমরা জানি না, তারেক রহমানের নাম দিয়ে আসছে, এখানে আসলে তো আমাদেরকে জানার কথা, আমাদের সাথে আলোচনা করে বা প্রেস ক্লাবের সাথে আলোচনা করে তাদের যাওয়ার কথা। সেই হিসাবে আমরা যোগাযোগ শুরু করলাম। বাদিস্টান প্রেস ক্লাবের পক্ষ থেকেও পদক্ষেপ নিয়েছে, আমাদের খাগড়াছড়ি প্রেস ক্লাবের থেকে পদক্ষেপ নিয়ে তারাও যাচাই বাছাই করে দেখলে যারা ভুয়া সাংবাদিক। মিডিয়া সেলের আহ্বায়ক বা কর্মকর্তারা অবশ্যই আমাকে নক দিবে যে আমাদের মিডিয়া সেল থেকে লোক গেছে, সাহায্য করবেন। স্বাভাবিক কারণে একটু টাকার সমস্যা থাকতে পারে না, এরা সাংবাদিক মানুষের তো আয় কম, তাহলে এদেরকে একটু রাখার মেহমানদারি করার বিষয় আমাদের উপর দায়িত্ব অর্পিত হয়, সবসময় এটা হয়েছে। এটা এই জন্য আমি সরাসরি দ্রুত আমি এসপি সাহেবের রুমে চলে গেলাম, চেম্বারে চলে গেলাম। ইফতার আর অল্প সময়, উনি ইফতার করবে, আমি ইফতার করবো, এর মধ্যে আমি কথাটা তুললাম। উনি বললেন যে আমাকে প্রেস ক্লাব থেকে এর নক করা হয়েছে, আমি ব্যবস্থা নিয়েছি। আমরা যদি সরকারে আসি, প্রথমে আমরা এটাকে সাংবাদিক এবং সাংবাদিক যে সংগঠনগুলো আছে, সাংবাদিকদের যে কর্তৃপক্ষ আছে, এগুলোতে আমরা কিছু কাজ করব যাতে করে সাংবাদিকতাটা আরও স্ট্রং হয়, আরও সম্মানজনক পেশা হয়। ঘটনা যাই হোক না কেন, আসামিদের স্বজনেরা বলেন এটি ছিল একটি রাজনৈতিক দলের প্রতিহিংসার রেশ মাত্র। একজন মানুষ শিক্ষিত হয় শিক্ষায়, আর সমৃদ্ধ হয় সম্মানিত পেশায়। আসলে শিষ্টাচার, ভদ্রতা, আচরণ, সততার দীক্ষা আমরা সবটাই পাই পরিবার থেকে। খাগড়াছড়ির যে 4 যুবক
কলঙ্কিত করলো তার পরিবারকে, কলঙ্কিত করলো নিজেকে, কলঙ্কিত করলো তার পেশাকে। তারা একবারও ভাবলো না তাদের এই কলঙ্কিত অধ্যায় তার পরবর্তী প্রজন্মকে বয়ে বেড়াতে হবে। আসলে আমরা নিজেরা লোভ লালসার ফাঁদে পড়ে আমরা অনেক সময় অনেক কাজ করে ফেলি যেগুলো আসলে আমাদের স্বাভাবিক জ্ঞানে করা উচিত নয়। আমরা জানি না যে 4 যুবক এই কাজটি করেছেন তারা শুধরাবেন কিনা, তবে আমরা যারা সততার সাথে এই পেশায় আছি আমরা চাই এমন হলুদ সাংবাদিকতার অবসান ঘটুক। আগামী পর্বে আবার দেখা হবে। আজকের গল্প এখানেই শেষ, তবে কথা দিচ্ছি নতুন গল্প নিয়ে, নতুন অধ্যায় নিয়ে আগামী পর্বে আপনাদের সামনে আবারও হাজির হব আমি ফয়সাল মাহমুদ, নিয়মিতভাবে চ্যানেল এস এর পর্দায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর হ্যাঁ, অন্যকে ভালো রাখবেন।